রাজনীতিতে পতন দেখেন, মানে কোনো কিছুই রাজনীতির বাইরে না, কোনো কিছুই না, ঠিক আছে? যেমন রাতে আপনাকে একটা মশা কামড়ালো, এটাই কিন্তু রাজনীতি, ঠিক আছে? কোনো নাথিং ইজ বিয়ন্ড পলিটিক্স, কোনো কিছুই না। এই যে মশা কামড়ালো, এইটা হচ্ছে আপনার ব্যবস্থাপনার বা মশক নিধনের যে ব্যাপারটা, এইটাকে প্রপারলি হ্যান্ডেল করা হয় নাই। কেন প্রপারলি হ্যান্ডেল করা হয় নাই? এইটার সিদ্ধান্ত আসে নাই ভালোভাবে, বা রাজনৈতিক নেতৃত্ব জিনিসটাকে খেয়াল করে নাই, খেয়াল করছে না বা গুরুত্ব দিচ্ছে না। মানে আলটিমেটলি এটা রাজনৈতিক সমস্যা, ঠিক আছে? সব কিছুই রাজনীতি। কিন্তু আমাদের ভূ রাজনৈতিক সম্পর্কের যে জায়গাটুকু থেকে সেখানে রাজনীতিটাকে তারা এমন পর্যায়ে কি নিতে যাচ্ছে ভারত সরকার? আমি বলছি এখানে একটা ব্যাপার আছে, যেমন সেন্ট্রাল গভর্নমেন্ট এবং ওয়েস্ট বেঙ্গল গভর্নমেন্ট, হ্যাঁ, এই দুইটার মধ্যে আমরা একটু পার্থক্য দেখছি। সেন্ট্রাল গভর্নমেন্ট একদিকে বলতেছে যে আমরা ইলেকটেড গভর্নমেন্টের সাথে একটা সম্পর্ক করে আগায় যেতে চাই, এবং নির্বাচন আগে থেকেই বলতেছে আমরা ইউনূস সরকার যেহেতু আনইলেক্টেড, এর সাথে করবো ইলেকটেড গভর্নমেন্ট আসলে, এবং ইলেকশনের পর তারা এটা বলছিল। আবার ওয়েস্ট বেঙ্গলে সেন্ট্রাল গভর্নমেন্টও বিজেপি, ওয়েস্ট বেঙ্গলও বিজেপি, কিন্তু আবার এই ওয়েস্ট বেঙ্গলে দেখা যাচ্ছে এমনও হইতে পারে যে এটা সেন্ট্রাল গভর্নমেন্ট উস্কানি আছে। দেখা যাচ্ছে ইলেকশনের পরে, আপনি খেয়াল করছেন কিনা জানি না, শুভেন্দু ইসলাম ধর্মকে অন্যান্য ধর্মের একেবারে দাঁড় করিয়েছে, কি বলে যে বিপরীত দাঁড় করাইছে। ইসলাম একদিকে, বাকি সব ধর্ম একদিকে, এবং সে বলতেছিল যে মুসলমানরা আমাকে ভোট দেয়নি, বিজেপিকে ভোট দেয়। অর্থাৎ মুসলমানরা হচ্ছে আপনার বিজেপির বিরুদ্ধ শক্তি, এবং বিজেপির বিরুদ্ধ শক্তি মানে হচ্ছে ইন্ডিয়ার বিরুদ্ধ শক্তি, এবং তারা সিস্টেমেটিক্যালি আপনার পুশিনের একটা সিদ্ধান্ত বাস্তবায়ন করতে যাচ্ছে সিস্টেমেটিক্যালি, এবং তারা যে স্ক্রুটিনি করতেছে কাদের কাদের তারা পুশিন করবে, সেখানে দেখা যাচ্ছে বাই অ্যান্ড লার্জ সবাই মুসলিম, বাই অ্যান্ড লার্জ, হ্যাঁ। এবং যেসব যুক্তি তারা দিচ্ছে এগুলি লেম এক্সকিউজ, এগুলি খোঁড়া যুক্তি, হ্যাঁ। এগুলির সাথে মানে একটা কিছু বলতে হয় বলে, যেমন আমি একটা যুক্তি প্রায়ই বলি যে এটা কত খোঁড়া আর কি। যেমন ধরেন যে ফ্যামিলি টাইটেল, না, ফ্যামিলি টাইটেল যদি না মিলে তাহলে দেখা যাচ্ছে সে এই কি বলবো অনুপ্রবেশকারী। আচ্ছা, কিন্তু ফ্যামিলি টাইটেল তো এক না হইতে পারে। যেমন আমার ক্ষেত্রে যেটা বলি যে আমার বাবার নাম নাইমুদ্দিন মণ্ডল, আমার নাম মাহবুব কামাল, আমার তো মণ্ডল উপাধি নাই। এখন যেহেতু আমার বাবার নামের মণ্ডল উপাধি আছে, আমার ক্ষেত্রে নাই, তাহলে কি আমি আমার ওই বাবার সন্তান না? তাই না? যে এই সমস্ত কতগুলো বাজে ক্রাইটেরিয়া দিয়ে তারা চিহ্নিত করতেছে এবং তাদেরকে পুশিন করতেছে। তো যেটা সবচেয়ে ভালো আমি বলবো সেটা হচ্ছে আমাদের বিজেপি সে বিজেপি ঠিকই প্যাট্রিয়টিক তারা রোল করতেছে, স্ট্রং মেজার নিচ্ছে, এবং অনেক ক্ষেত্রে বিজেপির প্রতিরোধের মুখে পুশিন করতে পারছে না। আমি না ওই জায়গাতেই আসতে চাচ্ছিলাম। শুভেন্দু যখন বলছেন যে 4,800 বাংলাদেশিকে ইতিমধ্যে আমরা পাঠিয়ে দিয়েছি, আমাদের বিজেপি যখন সব থেকে স্ট্রং পজিশনে আছে, মানে বিগত সময়ের সাথে যদি তুলনা করি এতটা শক্ত অবস্থানে বিজেপি কখনো ছিল না, তাহলে এই 4,800 হয় না। এটাকে আসলে শুনেন, সংখ্যাতত্ত্ব না, যে কোনো ক্ষেত্রে দেখবেন আপনি যখন সংখ্যাতত্ত্ব মানে এটা একটা গ্যাঞ্জাম আছে, বুঝছেন? ওই যে বলে লাইজ আর অফ থ্রি কাইন্ড, প্লেন লাই, ড্যাম লাই অ্যান্ড স্ট্যাটিস্টিক্স। যেখানে সংখ্যার তথ্য দেখবেন সেইখানে একটা বড় ধরনের জ্ঞান। এই যে নিহতের সংখ্যা, আহতের সংখ্যা, সব ক্ষেত্রে দেখবেন, হ্যাঁ। এই যে বলে যে কি রক্ষী বাহিনীর হাতে 30 থেকে 40,000 জাসদ কর্মী নিহত হয়েছে, মানে একটা তো মানে সব কিছুর সীমা থাকবে তো, হ্যাঁ। ধরেন আপনি 18কে 19 করতে পারেন, আপনি 1কে যদি আপনি 20 বলে ফেলেন তাহলে কেমনে হবে? একদিন শাহরিয়ার সাহেব বলতেছে যে 71-এ 35,000 বিহারিকে হত্যা করা হয়েছে। দেখেন, মানে বিহারিরা ডাম্প হয়ে আছে কোথায়? একটা হচ্ছে ঈশ্বরদী, একটা হচ্ছে সৈয়দপুর, আর ঢাকার এই যে মিরপুর টিরপুর। তো 71-এ 35,000 বিহারি মারা গেছে, এটা তো একটা কি বলে এর চেয়ে উদ্ভট। আমি জানি সৈয়দপুরে দু একজন বিহারিকে ওই জ্বলন্ত ইঞ্জিনের কয়লার মধ্যে ফেলে দিয়ে হত্যা করা হয়েছিল, টুকটাক হয়েছে ঈশ্বরদী, ঢাকা তো কত হবে? কিন্তু তারা তো 30 লক্ষ শহীদ মানতে চান না, সেটাকে তো আবার 3 লক্ষ বলে চালিয়ে দিতে চান। না, ওইটা একটা ব্যাপার আছে। ওখানে যদি এটা কমও হয়, সেইটা যেহেতু আমাদের একটা
কি বলে যে জাতির একটা মানে গর্বের একটা ব্যাপার, হ্যাঁ, এটা একটা গ্লোরিফিকেশন থাকা উচিত। হ্যাঁ, এখন এইটা নিয়ে মানে কি বিতর্ক করতে গেলে আসলে মুক্তিযুদ্ধের মানে মূল যে ইয়েটা মানে যেটা নিয়ে আমরা অহংকার করি বা ইয়ে করি সেটা হয়তো বিতর্কিত হয়ে যাবে, জি, হইতে পারে। জি, এই প্রসঙ্গ 30 লাখের কম হইতে পারে, এটা আনন্যাচারাল কিছু না, কিন্তু এইটা নিয়ে আর বিতর্ক করে কি লাভ? যেমন ধরেন যে এখন যদি জুলাই শহীদদের নিয়ে যদি কেউ বিতর্ক করে, এনসিপি মানবে? কেউ যদি বিতর্ক করে যে 1400 মরে নাই, আপনারা তালিকা দিচ্ছেন 848, বা কেউ বলতে পারে 840ই ঠিক না, তো এটা তো আর জামাত এনসিপি যারা জুলাইয়ের আন্দোলন করছে তারা কি এটা মানবে না তো, তাই না? আমি কমান্ডার রাজিকুজ্জামান রতন একই বিষয় নিয়ে আসতে চাই, কেননা 5 আগস্টের পরবর্তী সময় ভারতের সাথে বাংলাদেশের ভূ রাজনৈতিক সম্পর্ক যে জায়গায় গিয়ে দাঁড়িয়েছিল, আমরা সবাই চিন্তা করেছিল এরকম যে নির্বাচন পরবর্তী সময় ত্রয়োদশ নির্বাচনের পর সেই পরিস্থিতির আসলে উন্নতি হবে, কিন্তু বিজেপি সরকার ক্ষমতায় আসার পর পশ্চিমবঙ্গে আমরা দেখতে পাচ্ছি যে পরিস্থিতিটা আসলে সেই ইঙ্গিতটা দিচ্ছে না। আপনি কিরকম দেখতে পাচ্ছেন? ভারতের সঙ্গে বাংলাদেশের সম্পর্কটা সবসময় আকাঙ্ক্ষার দিক থেকে গণতান্ত্রিক হওয়া উচিত মনে করি, বাস্তবতার দিক থেকে হচ্ছে অর্থনৈতিক এবং সামরিক। ভারতের সঙ্গে আমাদের বাণিজ্য কত? প্রায় $14 বিলিয়ন। একসময় ভারতের সঙ্গে আমাদের বাণিজ্য ঘাটতি ছিল সবচেয়ে বেশি, কারণ সবচেয়ে বেশি আমদানি ভারত থেকে হতো, সবচেয়ে কম রপ্তানি ভারতে করতাম। এরপরে এটা শিফটেড হয়ে গেল, এখন সবচেয়ে বেশি রপ্তানি হয় চীনের সঙ্গে, $20 থেকে $22 বিলিয়ন। তো ফলে এখানে একটা প্রচণ্ড কম্পিটিশন আছে। বাংলাদেশের সঙ্গে ভারতের যে সীমানা, এটা পৃথিবীর দীর্ঘতম সীমানাগুলোর অন্যতম, 4007 কিলোমিটার দীর্ঘ। জি, চীনের সঙ্গে ভারতের যে সীমানা এবং ভারতের সঙ্গে পাকিস্তানের যে সীমানা, দুইটা যোগ করলে যা হয়, বাংলাদেশের সঙ্গে ভারতের সীমানাটা প্রায় কাছাকাছি। এবং এই সীমানাটার বৈশিষ্ট্য হচ্ছে একদিকে পশ্চিমবঙ্গ, আরেকদিকে আসাম, আরেকদিকে ত্রিপুরা, 3 দিক থেকে বাংলাদেশ আছে, সামনে আছে মায়ানমার, 315 কিলোমিটার দীর্ঘ, তারপর হচ্ছে একটু ছোট্ট জায়গা যেটা দিয়ে আমরা সমুদ্রে যেতে পারি। এই যদি বাংলাদেশের ভৌগোলিক অবস্থান দেখি, তাহলে ভারতের মতো একটা দেশ যে ক্রমাগত সাম্রাজ্যবাদী হয়ে উঠছে, সে তো চাইবে তার ব্যবসা বাণিজ্য দিয়ে বাংলাদেশকে নিয়ন্ত্রণ করতে, তার রাজনীতি দিয়ে বাংলাদেশকে নিয়ন্ত্রণ করতে, তার সামরিক বিষয় দিয়ে বাংলাদেশের সঙ্গে কর্তৃত্ব রাখতে। ফলে এই বিরোধটা বাংলাদেশের সঙ্গে ভারতের চলবেই। এখানে ভারত যেমন তার স্বার্থটা দেখবে, বাংলাদেশের তার স্বার্থটা দেখতে হবে। আমরা তো প্রতিবেশী পাল্টাতে পারবো না, আমরা শুধু পাল্টাতে পারবো আমাদের সম্পর্কের ধরনটা। সেই ক্ষেত্রে দেখবেন বাংলাদেশেও একদল মানুষ আছে, তারা তো বাংলাদেশে বসে বলে তারা 3 ঘন্টার মধ্যে নাকি দিল্লিতে দখল করে ফেলবে। কেউ আবার 7 সিস্টার নিয়ে তারা নানা ধরনের স্বপ্ন দেখে, চিকেন নেক কেটে দেবে, মানচিত্র পাল্টায় দেবে, এরকম বলে যখন, তাহলে ভারতেও তার প্রতিক্রিয়া এরকম হয়। যেমন একটা জিনিস খেয়াল করেছেন যে প্রকৌশল বিশ্ববিদ্যালয়ের শহীদ মিনারের সামনে ভারতের পতাকা এঁকে ওটা শিক্ষার্থীরা পাড়িয়ে যাচ্ছে। আচ্ছা, আমরা ওটা যদি পদদলিত করি, তা আমাদের 18 কোটি কিংবা 20 কোটি মানুষ পদদলিত করতে পারবো। এখন আমি ভারতকে তাহলে আমি উৎসাহিত করলাম যে তুমিও বাংলাদেশের পতাকা দিয়ে তুমি ইয়ে করো, তাহলে ও তো 140 কোটি, মানে তাহলে তো 280 কোটি ওটা পাড়াবে। তাহলে এই যে বালখিল্য আচরণ আমাদের এখানে, রাজনীতিতে দুটো জিনিস খুবই গুরুত্বপূর্ণ বিষয়। রাজনীতির সেন্টারে অর্থনীতি থাকতে হবে, আর রাজনীতি করতে গেলে আমার ভূ রাজনীতি সম্পর্কে একটা ধারণা থাকতে হবে। আমাদের এখানে কিন্তু তার কোনো ধারণাই নাই। হ্যাঁ, এখানে আছে বিদ্বেষ। এই বিদ্বেষের মূল জায়গাটা হচ্ছে সাম্প্রদায়িক বিদ্বেষ। এতদিন যে সাম্প্রদায়িক বিদ্বেষ আমাদের এখানে ছিল, ভারতেও এখন সাম্প্রদায়িক শক্তি, পশ্চিমবঙ্গ, আসাম এবং ত্রিপুরা, 3 জায়গায় তারা রাজ্য ক্ষমতায় চলে এসছে। ফলে এখন 2 সাম্প্রদায়িক উন্মাদনার চাপের মধ্যে পড়ে গেল 2 দেশের সাধারণ নাগরিকরা। ফলে এখন যে পুশিনটা বলছে, পুশিন কিন্তু মানে অনেক পুরনো রোগ, এটা মাঝে মাঝে এই রোগটা মাথা চাড়া দেয়। কীরকম? ভারত চায় এটা দিয়ে বাংলাদেশকে একটু চাপের মধ্যে রাখতে। এবং ধরেন যদি আমরা প্রশ্ন করি, বাংলাদেশ থেকে নিপীড়িত হয়ে যারা ভারতে গিয়েছে তাদেরকে ভারতকে ফেরত পাঠাবে না, তারা তো বাংলাদেশ থেকে ভারতে গেছে। আচ্ছা, এই সময় 5ই আগস্টের পরে যারা ভারতে গিয়েছেন তাদেরকে কি ভারত ফেরত পাঠাবে? কারণ তাদের কাছে টাকা পয়সা আছে, তারা তো খরচ করার মতো টাকা পয়সা আছে। পাঠাচ্ছে কাদেরকে? দেখুন, হতদরিদ্র মানুষগুলো। এই মানুষগুলোর মধ্যে হয়তো এরকম ছিল, যখন আমাদের র্যাডক্লিফ রোয়েদাদ অনুযায়ী আমাদের সীমানা ভাগ হয়, আমাদের হিলি দিয়ে গেলে দেখা যাবে যে এপাশে আম গাছের গোড়াটায় দিকে আমটা পড়ছে বাংলাদেশে। সাতক্ষীরাতে কোনো বাড়ি আছে যে বাড়ির একদম রান্নাঘরটা ভারতে পড়েছে, শোবার ঘরটা বাংলাদেশে পড়েছে। ফলে প্রচুর মানুষের সঙ্গে একটা পারিবারিক সম্পর্ক কিন্তু বাংলাদেশ ভারতে আছে। প্রত্যেকটা সীমান্তবর্তী অঞ্চলে এটা থাকে। পৃথিবীর এমন কোনো দেশ নাই
যেখানে এই সীমান্তবর্তী মানুষের যোগাযোগটা নাই। একদম। সেইটাকে যদি মানবিক দৃষ্টিতে না দেখে সেইটাকে যদি রাজনীতির হাতিয়ার করা হয়, তাহলে এই সাধারণ মানুষগুলোকে কীরকম একটা অমানবিক পরিস্থিতিতে রাখা হয়। দেখুন, বাচ্চাদেরকে যখন শূন্য রেখায় দাঁড় করে রাখা হয়েছে, তার মানে কি একটা শূন্য মানববোধ, শূন্য দায়িত্ববোধ। কোথায় ইউনিভার্সাল ডিক্লারেশন অফ হিউম্যান রাইটস? যেখানে একটা নারী, একটা শিশু বলছে একটু খাবার পানি হবে, এই রোদ্রের মধ্যে বসে আছে, একটু খাবার পানি নাই, প্রায় 68 ঘন্টা। তাহলে কোথায় মানবিক বোধ? এখন আমাদের বর্ডার গার্ড তারা একদিকে মানবিক বোধে পীড়িত হয়, আর একদিকে রাষ্ট্রীয় দায়িত্ব পালনে তারা না ঢুকতে দেব না, কিন্তু তারও তো প্রাণ কাঁদে যে বাচ্চাটা পানির জন্য আছে। এবং ভারত এটার সুযোগটা নিতে চায়, এই মানবিক অ্যাপিলটা দেখিয়ে বাংলাদেশে ঠেলে দিতে চায়। যেমন করে রোহিঙ্গারা, এখন 12 লক্ষ রোহিঙ্গা, আমরা মানবিক বোধে তাদেরকে আশ্রয় দিয়েছি। আমরা কি ভারতকে একটা প্রতি উত্তর দিতে পারলাম? হ্যাঁ, এই প্রতি উত্তর দেওয়ার ক্ষেত্রে আমাদেরও কিছু অমানবিক হতে হয়। কীরকম? যেটা আমরা নেব না। এটা শুনতে খারাপ লাগে, কিন্তু নেব না যখন বলি, ওই মানুষগুলোর দিকে তাকিয়ে দেখুন তো, প্রখর রৌদ্রে পুড়ছে যে মানুষটা নো ম্যানস ল্যান্ডে দাঁড়িয়ে আছে। মানুষ, কিন্তু হি অর শি হ্যাজ নো ল্যান্ড, নো ম্যানস ল্যান্ড। এত বড় মানবিক বিপর্যয় ঘটাচ্ছে ওরা। এত বড় বিশাল দেশ ভারত। বাংলাদেশের জনঘনত্ব যেখানে হচ্ছে প্রতি বর্গ কিলোমিটারে 1200, ভারতের জনঘনত্ব হচ্ছে 383। ভারত দেশটাও বড়, জনসংখ্যা বেশি, কিন্তু জনঘনত্ব বাংলাদেশের চেয়ে অনেক কম। তাদেরকে জমির এতই সমস্যা পড়ে গেল। আর আমরা এই যে ঢাকা শহরে আমাদের জনঘনত্ব হচ্ছে প্রতি বর্গ কিলোমিটারে 50,000-এর উপরে। পৃথিবীতে এত ঘনত্ব সম্পন্ন দেশ পৃথিবীর আর নাই। সেই দেশেই তোমরা ঠেলে দিচ্ছ আমার মানুষগুলোকে। কি অপরাধ তাদের? ফলে যদি অপরাধ থাকে সেটা একটা বিচার হতে পারে, কিন্তু কোনোভাবেই তো এইভাবে ঠেলে দেওয়া যায় না। পুশ ইন অথবা পুশ ব্যাক। একদল মানুষ তাদেরকে একবার এদিকে ঠেলছে আর একবার ওদিকে ঠেলছে, এবং কিছুদিন পর পর তাদেরকে দাবার ঘুটির মতো ব্যবহার করা হচ্ছে। আমরা মনে করি এর অভ্যন্তরে, একদম মাহবুব ভাই ঠিকই বলেছেন, প্রত্যেকটা ঘটনার পেছনে রাজনীতি আছে। আমরা যখন একটা অমানবিক আচরণ দেখি তার পেছনেও আমরা রাজনীতি দেখব, আমরা একটা অর্থনৈতিক ঘটনা দেখি তার পেছনেও রাজনীতি দেখব। সব মিলিয়ে হচ্ছে দুই দেশেরই সাম্প্রদায়িক উন্মাদনাটাকে বাড়িয়ে তোলা। দুই দেশের সাম্প্রদায়িক উন্মাদনা বাড়িয়ে তুললে সবচেয়ে বেশি ধ্বংসপ্রাপ্ত হয় মানুষের মানবিকতা। সেই জায়গাটা আমরা একটা বিপজ্জনক জায়গায় দাঁড়িয়ে গেছি। মাহবুব কামাল ভাই, আমি একটু ভিন্ন প্রসঙ্গ নিয়ে আসতে চাই। আজ তথ্য উপদেষ্টা আরো একটা বিষয় উল্লেখ করেছেন। তিনি স্থানীয় নির্বাচন প্রসঙ্গে বলেছেন যে শর্ত সাপেক্ষে বা শর্ত পূরণ করলে আওয়ামী লীগের লোকজন আসলে স্থানীয় নির্বাচন করতে পারবে। তিনি সেখানে যুক্তি হিসেবে দেখিয়েছেন যে আওয়ামী লীগকে কার্যক্রম নিষিদ্ধ করা হয়েছে, কিন্তু আওয়ামী লীগ সংগঠন হিসেবে তো আসলে নিষিদ্ধ নয়। সেক্ষেত্রে যদি শর্ত পূরণ করতে পারে তারাও নির্বাচনে অংশগ্রহণ করতে পারবে। এই বিষয়টিকে নিয়ে আপনি কি বলতে চাইবেন? এখানে যে রতন ভাইয়ের দুইটা বিষয় আমি একটু করি, এক লাইন করে। সেটা হচ্ছে যে ডেনসিটি, কিন্তু সবচেয়ে ডেন্স সিটি কিন্তু হচ্ছে জাকার্তা, বাংলাদেশ সেকেন্ড, ঠিক আছে? সরি, ঢাকা সেকেন্ড, জাকার্তা হচ্ছে সবচেয়ে ডেন্স সিটি। আর একটা হলো, তখন আমার একটা কবিতার লাইন মনে পড়ছে, রতন ভাই যখন ওই যে ওয়েস্ট বেঙ্গল আমাদের যে বিভিন্ন ক্ষেত্রে যে ঐক্যর কথা বলতেছিলেন, তখন একটা কবিতার লাইন মনে পড়তেছিল যে এ কেমন দেশ বিভাগ, ও পারেতে মেঘ হলে এ পারেতে বৃষ্টি হয়। ধরেন যে বর্ডারের ওই পারে মেঘ জমছে, কিন্তু বৃষ্টিটা পড়তেছে আমাদের এইখানে। মানে এইটা দেশ বিভাগের বিরুদ্ধে যারা, তারা এর উপরে। দেখেন, আপনি যে প্রশ্নটা করলেন সেটা হচ্ছে, জাহেদ আমার খুব ঘনিষ্ঠ, একসময় খুব ঘনিষ্ঠ ছিল। সে তো আওয়ামী লীগকে দলই মনে করে না, বলে যে মাফিয়া, এটা মাফিয়াতন্ত্র বলতো সে আর কি। তো এখন সেই মাফিয়ারা কিভাবে ইলেকশন করবে, এটা আমার একটা প্রশ্ন। তার মানে আমাদের যে কথাবার্তাগুলো, আমাদের যে কৌশলগুলো, সেগুলো পরিস্থিতি অনুযায়ী আমরা চেঞ্জ করি, এবং পলিটিশিয়ানস হ্যাভ এভরি সলিউশন ইন দেয়ার পকেট। এটা মোল্লাদের মতো আর কি, ইসলামিক ফিলোসফার না, আমি বলছি মোল্লাদের এই বলবেন যে আচ্ছা এটা কেন বলছিলেন সেদিন, আবার এখন এটা বলতেছেন, তখন একটা সলিউশন বের করে দিই। ওইটারও একটা যুক্তি আছে তার, বুঝছেন? পলিটিশিয়ান তো তাই, সকালে একটা বলতেছে, সেটার একটা যুক্তি, আবার এটা যখন উল্টাটা বলতেছে তখন তার একটা আবার যুক্তি বের করে। মানে এটাকে তারা রাজনৈতিক কৌশল হিসেবে নিচ্ছেন স্থানীয় নির্বাচনে? না, আমি বলতেছি যে মাফিয়ারা কিভাবে ইলেকশন করে, তার মানে নিশ্চয়ই কিছু সিনারিও চেঞ্জ হয়েছে, নিশ্চয়ই কিছু একটা ল্যাটারাল প্রেশার তৈরি হয়েছে, তাই না? তাহলে মাফিয়ারা কিভাবে ইলেকশন করে, তাই না? দেখেন, একটা জিনিস বুঝতে হবে, সেটা হলো যে ওই যে গান আছে না, যে একটা
একটা চাবি মাইরা দিশি ছাইরা জনম ভরা চলতে আছে মন আমার দেহ ঘড়ি। আপনার বঙ্গবন্ধু আওয়ামী লীগ নামক ঘড়িতে চাবি মারছে, একটা চাবি মারছে। জিয়াউর রহমান বিএনপি নামক ঘড়িতে একটা চাবি মারছে। আর মওদুদি জামাত নামক একটা দলে চাবি মারছে। জনম ভরা চলতে আছে এবং চলতে থাকবে। ঠিক আছে, এই কোনোটারই ধ্বংস করা যাবে না। যাবে না এই অর্থে যে এই তিনটা শুধুমাত্র রাজনৈতিক দল না, এই তিনটা সোশ্যাল ফোর্স অলসো, সামাজিক শক্তি। ঠিক আছে, সো এই যে কাউকে মাফিয়া বলে আমি শেষ করে দিব, বা কাউকে আমি স্বৈরশাসক বলে শেষ করে দিব, কাউকে আমি ফ্যাসিস্ট বলে শেষ করে দিব, এটা হবে না। মানে পুরোপুরি শেষ করতেও কি আসলে তারা চায়, সেটিও তো আসলে না, না। আমরা দেখতে পাচ্ছি না। আমি বলতে শুনেন, মানে পৃথিবীর কেউ কাউকে পুরোপুরি তো একটা দল আরেকটা দলকে পুরোপুরি শেষও তো করছে না। কেন সে শেষ করার প্রক্রিয়া চালু করছিল না? আওয়ামী লীগ জামাতকে শেষ করার প্রক্রিয়া চালু করছিল না? 5ই আগস্টের পরে আওয়ামী এমন বলা হয়েছে না যে কি বলে যে জানাজা পড়ার লোক থাকবে না, বলে নাই ডাক্তার কি না ফুয়াদ সাহেব বলে নাই আওয়ামী লীগের জানাজা পড়া? অথচ দেখেন আওয়ামী লীগের প্রত্যেকটা নেতার জানাজায় কত লোক হচ্ছে। তো ওই কথা কেন বলছিলেন ওইটা? হ্যাঁ, এটা প্রক্রিয়া তো চালু করছিল তারা। এইটা পারবে না পৃথিবীর কোনো মতবাদ। দেখেন একটু শুনেন, জি, একেবারে নিঃশেষ হয় না, বুঝছেন? যেমন ধরেন মুসলিম লীগ না, 71-এ তো মুসলিম যুদ্ধের মধ্যে তো মুসলিম লীগ শেষ হয়ে গেছে না? কিন্তু এই যে মহসিন সাহেব দেখেন এখন মুসলিম লীগের প্রেসিডেন্ট, কিভাবে কথা বলে যাচ্ছে। জি, আছে তো একটা অবশিষ্টাংশ আছে না, আছে তো। জি, যেমন এটা ইন্টারেস্টিং, একটু এন্টারটেইনিং করি। সেটা হলো যে ইউনুসের আমলে আমার এক বন্ধুকে বলতেছি, আচ্ছা ইউনুসের যে এত মানে অন্যায় অবিচার, হ্যাঁ, তা তুমি কথা বলো না কেন? তুমি তোমার ফেসবুকেও কিছু দেখি না তোমার ইয়ে। সে আমার বলে কি, বলে আমি এগুলোর মধ্যে নাই, আমি তাওবাদী। তাওবাদী। হ্যাঁ, তাওবাদী হচ্ছে তাওইজম, একটা চৈনিক ফিলসফি, একটা দর্শন। এটা 2,500-3,000 বছর আগের। আচ্ছা, সেটা কিরকম? সেটা হচ্ছে যে পরিস্থিতিকে ইনফ্লুয়েন্স করতে যেও না, পরিস্থিতিকে গা ভাসায় দাও। এটা হচ্ছে তাও ফিলসফি। আচ্ছা, কোনো পরিস্থিতি হইলে কখনো এটাকে প্রভাবিত করতে চাবা না, এটাতে তুমি গা ভাসায় দিবা। এটা হচ্ছে তাও ফিলসফি। এখন ওই বন্ধুটা বলতেছে যে আমি তাওবাদী। তাহলে এখন 2,500-3,000 বছরের একটা দর্শন, তারও একজন ফলোয়ার পাওয়া যাচ্ছে। তার মানে কোনো মতবাদ, কোনো ফিলসফি একেবারে ধ্বংস হয় না। ঠিক আছে, তো ফলে এই যে নিরাকরণ, আমি একটু এগুলো লিখছিও, যেটা মশক নিধন না, যে কীটনাশক স্প্রে করে দিলাম সব মশা মরে গেল, এটা না। কোনোদিনও যে মশক যে নির্বংশ করা, এই যে একটা ইয়ে আছে না যে কি মশা মারতে কামান দাগা, মশককে আপনি কখনো নির্বংশ করতে পারবেন না। তা আওয়ামী লীগ হচ্ছে অ্যানোফিলিস মশা, বিএনপি হচ্ছে কিউলেক্স মশা। এটা উপমা, কিন্তু এবার উদাহরণ মনে করেন না। আমাদের দেশে একটা সমস্যা আছে, উপমাকে উদাহরণ মনে করে, মানে আমি যেন মশাই বলতেছি আর কি, আসলে এটা উপমা। তা আওয়ামী লীগ হচ্ছে অ্যানোফিলিস, বিএনপি হচ্ছে কিউলেক্স, আর জামাত হচ্ছে আপনার এডিস। এই যে তিনটা মশা, এইটা জন্মান্তরের, এইটা চলতেই থাকবে। এই মশককে আপনি নিধন করতে পারবেন না। ঠিক আছে, আপনাকে কি করতে হবে? আপনাকে করতে হবে যে পলিটিক্স অফ অ্যাকোমোডেশন করতে হবে। আপনাকে একটা সহনশীল টলারেন্ট সোসাইটি গড়ে তুলতে হবে, যাতে পিসফুল কোএক্সিস্টেন্স, শান্তিপূর্ণ সহাবস্থানের মধ্য দিয়ে দেশটা আগায় যায়। আপনি ধ্বংস করতে পারবেন না তো, এটা বলে লাভ নাই। ঠিক আছে, বিএনপিও ধ্বংস হবে না, আওয়ামী লীগও ধ্বংস হবে না, জামাতও ধ্বংস হবে না। এগুলো ফিলসফি। ঠিক আছে, কমরেড রাজিকুজ্জামান রতন, জনাব মাহবুব কামালের কাছে জিজ্ঞেস করছিলাম যে আওয়ামী লীগের স্থানীয় নির্বাচনে অংশগ্রহণের প্রসঙ্গটি নিয়ে, সেটি নিয়ে আপনি আসলে কি বলতে চাইবেন? তথ্য উপদেষ্টা আজকে বলেছেন যে তারা যদি এটা নির্দলীয়, তিনি বলেছেন এটা নির্দলীয়, এখানে কেউ ওই দলের কথা বলবে না। একজন নির্দলীয় ব্যক্তি আসলেন, কিন্তু তিনি তার ক্যাম্পেইনে আওয়ামী লীগ বা তাদের যা বলার সেগুলো বলেন, সেটা সমস্যা হবে। এর বাইরে নির্দলীয় ব্যক্তি তার যে ক্রাইটেরিয়া আছে নির্বাচনটা করার জন্য, সেটা যদি তিনি ফুলফিল করতে পারেন, তিনি নির্বাচন করতে পারবেন। আপনি বিষয়টিকে কিভাবে দেখছেন? এই আলোচনাটার কোনো প্রয়োজনই নাই, কারণ যখন ধরে নেওয়া হয়েছে যে আর দলীয় প্রতীক থাকবে না, যখন বলা হয়েছে যে স্থানীয় নির্বাচনগুলো আর দলীয় ভিত্তিতে হবে না, তখন তো প্রত্যেকের নাগরিক হিসেবে পার্টিসিপেট করবে। সেখানে আওয়ামী লীগ বিএনপি এর আর প্রশ্ন আছে?
সে তো নাগরিক হিসেবে আসবে। কিন্তু আমাদের সমাজে যেটা হয়, প্রত্যেক নাগরিকের একটা পরিচয় হয়ে যায়, বিশেষ করে স্থানীয় পর্যায়ে এটা শুধু ব্যক্তি পরিচয় নয়, এটা পারিবারিক পরিচয় হয়ে যায়। যে কারণে দেখুন, যখন রাজনৈতিক দলগুলোর মধ্যে সংঘাত হয় তখন বাড়িতেও হামলা হয়। আমরা আসলে নির্দলীয় বলতে কি বলি? যারা আওয়ামী লীগের থেকে নির্বাচন করবে তাদেরকে মানুষকে নির্দলীয় হিসেবে ভোট দেবে? না, কেউই এখানে দলীয় নির্বাচন করবে না। সবাই এখানে, আপনিও দাঁড়ালেন, মাহবুব ভাই দাঁড়ালো, আমিও দাঁড়ালাম। আগে হয়তো আমরা দাঁড়াতাম তিনটা পার্টির প্রতীক নিয়ে, এবার প্রত্যেকে ব্যক্তিগতভাবে ব্যক্তি হিসেবে। এমন হতে পারে যে একই দলের মধ্যে তিনজনও দাঁড়াতে পারবেন। আচ্ছা, এই অর্থে বোঝানো হয়েছে যে কোনো দল ডিকটেট করবে না, কোনো দল কাউকে প্রতীক দেবে না, এবং কোনো দল তার মানে দলীয় ভিত্তিতে ভোট চাইবে না। এই কথাটা বলা হয়েছে, সাধারণভাবে ধরে নেওয়া হয়েছে। ফলে প্রত্যেক মানুষ এখানে দাঁড়াতে পারবেন। এখন দাঁড়াতে গেলে যেটা হবে সেটা হয়তো অনেকেই পরিচিত চিহ্নিত মুখ আছেন, তাদেরকে নিয়ে হয়তো এলাকায় কিছু সমস্যা হবেই। কিন্তু খেয়াল রাখতে হবে, মাহবুব ভাই যেটা বলেছেন, যে আমাদের এখানে রাজনীতি শুধু রাজনীতি না, রাজনীতির সঙ্গে কিন্তু আবেগ এবং সংস্কৃতি এমনভাবে মিশে আছে। অনেকে বলে যে আমরা কিন্তু এই বাড়ির প্রায় সবাই একটা দল করি, কিংবা আমাদের মানে পারিবারিকভাবেই আমরা এই দল করি, এর কথা বলতে কিন্তু আমরা পছন্দ করি। কারণ এগুলো আমাদের সংস্কৃতির সঙ্গে মিশে আছে। অথবা আরেকটা জিনিস মিশে আছে কিছুর সঙ্গে, ইমোশনের সঙ্গে। কীরকম? আমাদের মুক্তিযুদ্ধের সঙ্গে আমরা কোনোভাবেই আপোষ করতে পারি না, এটা একটা বিষয় আছে। আবার কাউকে কৃত্রিম আবেগ দিয়ে ফুলিয়ে ফাঁপিয়ে দেখা হলো যে ধর্মের নামে একটা আবেগ তৈরি করার চেষ্টা করা হয়। তখন যদি প্রশ্ন তৈরি করা যায়, আপনিও যে ধর্মের মানুষ, আমিও সেই ধর্মের মানুষ, তাহলে আপনি ধর্মীয় আবেগকে কাজে লাগাচ্ছেন কেন? আমরা তো এখানে দাঁড়িয়েছি দুইজন ব্যক্তি হিসাবে, কিন্তু এক পক্ষ বলবে যে না, আমাকে ভোট দিলে আপনি জাহান্নাম নিশ্চিত, আমাকে আর আপনাকে ভোট দিলে জান্নাত নিশ্চিত। জান্নাত এবং জাহান্নাম কে বিচার করবে? কিন্তু এই নিয়ে কিন্তু দুনিয়াটাকে জাহান্নাম বানিয়ে ফেলছে। পরকালে জান্নাতে কোথায় যাব সেটা নিয়ে তো বিতর্ক হচ্ছেই, দুনিয়াতে যে জাহান্নাম বানিয়ে ফেলছে এটা নিয়ে কোনো বিতর্ক নাই, এটা কিন্তু একদম দৃশ্যমান হয়ে উঠছে। এই জন্যই কথাটা বলা হয়েছিল যে নির্বাচনের সময় আমরা এইটুকু দেখতে চাই যে মানুষ তার পছন্দ মাফিক প্রার্থীকে ভোট দিক, মানুষ ভোট দিক তার এলাকার কথা বিবেচনা করে, মানুষ ভোট দিক একটা ব্যক্তিগত মানুষের চরিত্র সততা সেগুলো নিয়ে। কিন্তু এখন চরিত্র সততা সব কিছু ছাপিয়ে সামনে এসছে তার ক্ষমতা কি? প্রশাসনকে কন্ট্রোল করার ক্ষমতা এবং টাকা ব্যবহার করার ক্ষমতা। টাকার ক্ষমতা এবং প্রশাসনের ক্ষমতা একাকার হয়ে শেষ পর্যন্ত মূল ক্ষমতা গিয়ে দাঁড়ালো কোথায়? দ্য পাওয়ার অফ মানি, টাকার ক্ষমতা। টাকার ক্ষমতায় নির্বাচন করব এবং নির্বাচন করে টাকা বানাবো, এই মানসিকতা দিয়ে যখন চলে তখন প্রত্যেকে কিন্তু লোভের দৃষ্টিতে তাকিয়ে থাকে যে ওই চেয়ারটা আমার চাই। ওই চেয়ারে কি মধু আছে জানি না, তবে চেয়ারটাকে ব্যবহার করে মধু খাওয়া যায়। এই জন্যই দেখবেন চেয়ারের জন্য রক্তারক্তি করতে কোনো অসুবিধা হয় না, সেটা দলীয় চেয়ার হোক অথবা প্রতিষ্ঠানের চেয়ার হোক। ফলে আমরা যেটা মনে করি যে এই আলোচনাটা এখন আসলে খুব বেশি এখন আর দরকার নেই যে কে নির্বাচনে এলো কে নির্বাচনে এলো না। আওয়ামী লীগকে অপ্রাসঙ্গিক করতে গেলে কি করতে হতো? মুসলিম লীগ যেমন দল হিসেবে টিকে আছে কিন্তু অপ্রাসঙ্গিক হয়ে গেছে, কারণ মুসলিম লীগ যে ভিত্তির উপর রাজনীতিটা করেছিল সেই ভিত্তিটাই জনগণ আর অ্যাকসেপ্ট করেনি। তাহলে আওয়ামী লীগকে যদি অপ্রাসঙ্গিক করতে হয় তাহলে তো আওয়ামী লীগের চেয়ে একটা বেটার রাজনীতি এখানে নিয়ে আসতে হবে, তাই না? বিএনপিকে যদি অপ্রাসঙ্গিক করতে হয় তাহলে বিএনপির চেয়ে একটা বেটার রাজনীতি এখানে নিয়ে আসতে হবে। তো ফলে আমরা যেটা মনে করি সেটা না করে দমন করে নির্মূল করতে গিয়ে 15 বছরে বিএনপিকে কি নির্মূল করা গেছে? জানি তো। ঠিক তেমনি তাহলে আওয়ামী লীগকে কেমন করে নির্মূল করা যাবে? যদি 15 বছরে বিএনপিকে নির্মূল করা না যায় তাহলে সেই যুক্তি মানলে সেই দৃষ্টান্ত মানলে আওয়ামী লীগ নির্মূল হবে কেমন করে এখান থেকে? জাদুমন্ত্র দিয়ে? তা তো হবে না। ফলে আমার মনে হয় রাজনীতিটা এই প্রকাশ্য হওয়া উচিত, রাজনীতিটা খোলামেলা হওয়া উচিত, রাজনীতিটা বিচার বিবেচনার হওয়া উচিত। তিনটা জিনিস এখানে খেলা করতে হবে। রাজনীতিতে টাকার খেলা চলবে না, রাজনীতিতে প্রশাসন এবং পুলিশকে ব্যবহার করা যাবে না, 3 নম্বর হচ্ছে রাজনীতি করতে গিয়ে ধর্মকে ব্যবহার করা যাবে না। এই 3টা জিনিস যদি বন্ধ করতে পারেন তাহলে কাউকে নিষিদ্ধ করা তাও কাউকে বন্ধ করার দরকার নেই। মানুষ স্বাধীনভাবে ভোট দিক। আপনারা যেমন স্বাধীন সংলাপের কথা বলেছেন, মানুষের স্বাধীনভাবে যাচাই করুন। অসংখ্য ধন্যবাদ মাহবুব কামাল ভাই। আমি একটু ডক্টর ইউনূস প্রসঙ্গে আসতে চাই, কেননা ডক্টর ইউনূসের মামলা সংক্রান্ত বেশ কিছু প্রশ্ন সামনে এসেছে। সম্প্রতি হামে শিশু মৃত্যুর অবহেলার দায়ে তার বিরুদ্ধে একটি মামলা
আবেদন করা হয় সেটি খারিজ হয়ে যায় এবং এর আগেও তার বিরুদ্ধে কিছু মামলার প্রস্তুতি নেওয়া হচ্ছিল, সেগুলো খারিজ করে দেওয়া হয়েছে। সেখান থেকে প্রশ্ন আসছে যে বিএনপি সরকার কি ডক্টর ইউনূসকে দায় মুক্তি দিয়েছে? শুনেন, মানে সাবেক সরকার প্রধান কিংবা রাষ্ট্রপ্রধানের বিরুদ্ধে মামলা করার আমাদের আছে না, ইতিহাস আছে। তো এরশাদ সাবেক প্রেসিডেন্ট, তার বিরুদ্ধে মামলা হয়েছে না? জি। খালেদা জিয়া সাবেক প্রধানমন্ত্রী, তার বিরুদ্ধে মামলা হয়েছে না? হাসিনা সাবেক প্রধানমন্ত্রী, মামলা হয়েছে না? তো ওয়াই নট ইউনূস? ইউনূসের বিরুদ্ধে কেন মামলা করা যাবে না যদি কিছু দোষ থাকে? আপনি একটা জিনিস খেয়াল করছেন কিনা, বিএনপির নেতারা এখনকার ব্যর্থতা, যেসব জায়গায় ব্যর্থতা আছে সেই সবগুলো ঢাকার জন্য 17 বছরের সেই স্বৈরশাসনকে টেনে আনে। 18 মাসটা কিন্তু জাম করে যায়। 18 মাসে এমন একটা লাভ দেয় 17 বছর থেকে, যা ইউনূস আমল আর খুঁজে পাবেন না, লাভ দিয়ে চলে আসে এখানে। মাঝখানে যে 18 মাসের একটা বিভৎস ধরনের শাসন ছিল, সেইটা কিন্তু তারা লাভ দিয়ে চলে আসে। এটার অদ্ভুত ব্যাপার। আপনার ইউনূসের দেখেন কেন মামলা করা যাবে না, অন্য কিছু বাদ দেন, এই যে 650 হামে মারা গেল না শিশু, এটা স্পষ্টতই, এবং স্বাস্থ্যমন্ত্রী নিজে বলতেছেন যে ইন্টারিম গভর্নমেন্টের এটা গাফিলতি। কেন মামলা করা যাবে না? স্বাস্থ্যমন্ত্রী তো বলতেছেন এটা। কি কারণে মামলা করা যাবে না? কারণটা হচ্ছে, আপনি খেয়াল করে দেখবেন, ফ্রম ডে 1, 8 অগাস্ট যে টেক ওভার করলো ইউনূস, ফ্রম ডে 1 একবার আপ টু দ্য লাস্ট ডে অফ হিজ টেনিউর, বিএনপি এবং সব দল ইউনূসকে কোনো প্রশ্ন করে নাই। ইউনূসের সব দোষ মাফ। এই মপতন্ত্র থেকে শুরু করে, তার যে পার্সোনাল এজেন্ডা বাস্তবায়ন থেকে শুরু করে, এই যে অব্যবস্থা, এই যে মানে অবিচার, কোনো প্রশ্ন নাই। তখন তো একটা যুক্তি, পরে তার একটা যুক্তি দেয় যে ইউনূসকে বেশি ঘাটাইলে হয়তো নির্বাচনটা পিছিয়ে যেতে পারে। এখনকার যুক্তিটা কি? এখন না, সেটি তো হি ইজ নো মোর ইন দ্য পাওয়ার। এখনকার যুক্তি আছে, সেটা হচ্ছে সবাই মনে করে যে ইউনূস হচ্ছে আমেরিকার লোক, এবং ইউনূসকে হস্টাইল করা মানে হচ্ছে আমেরিকা অখুশি হওয়া। আমেরিকা অখুশি হওয়া মানে রাজনীতিটা ডিফিকাল্ট হয়ে যাওয়া, ক্ষমতায় থাকুক বা অপোজিট। সুতরাং তাকে কিছু বলা যাবে না। এবং খলিলুর রহমানের পররাষ্ট্রমন্ত্রী হওয়ার মধ্য দিয়ে জিনিসটা আরও প্রমাণ হয়েছে যে এখানে একটা আমেরিকান নিয়ন্ত্রণ চলতেছে, ঠিক আছে? এবং যেহেতু আমেরিকার নিয়ন্ত্রণ চলতেছে, সেহেতু ইউনূস হচ্ছে আমেরিকার লোক এবং তাকে কিছু বলা যাবে না। ইউনূসের বিরুদ্ধে শত শত মামলা দায়ের করা যায়, শত শত। দেখেন, হাসিনা কি নিজে গুলি করছিল জুলাই আন্দোলনে? করে নাই তো, সে তো হুকুমের আসামি। বা তো এই 18 মাসে যেসব যারা মারা গেছে, মবের হোক বা যেভাবে হোক মারা গেছে, মানে এক্সট্রা জুডিশিয়াল কিলিং যেগুলি, তো এগুলির দায় কেন ইউনূসের ঘাড়ে যাবে না? তাই না? তার শাসন আমলে হয়েছে, এবং কতগুলি মার্ডার তো বোঝাই যাচ্ছে যে এটা সরকারের এখানে আপনার পৃষ্ঠপোষকতা ছিল। হ্যাঁ, তারপরে 32 নম্বর ভাঙা থেকে শুরু করে সরকারি বুলডোজার দিয়ে ভাঙছে, তাই না? এবং ঘন্টার পর ঘন্টা ধরে ভাঙছে, তাই না? কবর থেকে লাশ উঠে পোড়ায় মারছে, তারপরে কত কিছুই না হয়েছে, তাই না? এগুলি অপরাধ না, তাই না? হাসিনা তো শেখ হাসিনা তো নিজে কোনো অপরাধ করে নাই, তাই না? সে কি গুলি করে মারছে নাকি কাউকে? হ্যাঁ, তো ফলে তারপরেও সে হত্যা মামলায় কেন তার? তো ফলে কেন ইউনূসকে মানে ইন্ডিমনিটি দেওয়া হচ্ছে? এটা একটা $1 ট্রিলিয়ন প্রশ্ন। যে এই প্রশ্ন নিয়ে আমি কমরেড রাজিকুজ্জামান রতন আপনার কাছে আসতে চাই যে কেন তাকে আসলে ইন্ডিমনিটি দেওয়া হচ্ছে। অনেকেই তো আসলে দাবি করেছিলেন যে এই 18 মাসে কি কি হয়েছে সেটা নিয়ে একটা শ্বেতপত্র প্রণয়ন করা উচিত। আপনি কি মনে করেন? হ্যাঁ, আমরা আমাদের বাম গণতান্ত্রিক জোটের পক্ষ থেকে তো আমরা শ্বেতপত্রে একটা দাবি করেছিলাম। 2 কারণে দাবি করেছিলাম। একটা হচ্ছে যে আমাদের কাছে একটা অসহনীয় সময় ছিল, সেটা শুধু আমাদের কথা না, যারা এই সময় সরকার চালিয়েছেন তারা নিজেদের আত্মপক্ষ সমর্থন করে একটু বলুক যে আমরা এই 18 মাসে এই কাজ করেছিলাম। তখন আমরা দেখি যে নিজের প্রতিষ্ঠানের ঋণটাকে মওকুফ করা কোন নৈতিকতার মধ্যে পড়ে, অথবা নিজের প্রতিষ্ঠানের পক্ষ থেকে একটা
বিদেশে লোক পাঠানোর প্রতিষ্ঠান রেজিস্ট্রেশন তড়িঘড়ি করে নেওয়াটা কোন নৈতিকতার মধ্যে পড়ে? অথবা নিজের স্নেহভাজনদেরকে দ্রুততম গতিতে টিভির লাইসেন্স দেওয়াটা কোন নৈতিকতার মধ্যে পড়ে? যে বৈষম্য বিরোধী আন্দোলনের ফলশ্রুতিতে আপনার আগমন, তা আপনার সময়কালে বৈষম্যের যে ঘটনাগুলো ঘটেছিল সেটা আপনিই বলেন। আমরা অভিযোগ কারো দিকে আঙুলটা তুলতে চাই না। আপনি নিজেই বলেন যে আপনি কোন কোন কাজগুলো ভালো করেছেন দেশের জন্য এবং কোন কোন কাজগুলো দেশের জন্য ভালো হয়নি। যদি বলেন সবগুলোই ভালো হয়েছে, তাহলে সেটাও আমরা যাচাই করে দেখি যে নির্বাচন হবে 12ই ফেব্রুয়ারি, তার মাত্র 72 ঘন্টা আগে কি এমন মানে দায় পড়ে গেল যে মার্কিন যুক্তরাষ্ট্রের সঙ্গে এই চুক্তিটা করতে হলো? যে চুক্তিটা করার আইনগত, নৈতিক, রাজনৈতিক কোনো ম্যান্ডেট কি আপনার ছিল? কিন্তু এমন একটা চুক্তির জালে আপনারা আটকে ফেললেন যে ট্রাম্প বাংলাদেশের উপর রেসিপ্রোকাল ট্যারিফ আরোপ করেছে বাংলাদেশ সহ বিভিন্ন দেশের উপরে, সেই ট্রাম্পের দেশের আদালত তার এটাকে অবৈধ বলেছে। কিন্তু আমরা আমাদের দেশে একটা অন্তর্বর্তীকালীন সরকার, যিনি বৈষম্য বিরোধী আন্দোলনের মাধ্যমে উঠে এসেছিলেন, সেই সরকার এত বড় একটা বৈষম্যমূলক চুক্তি দেশের জনগণের উপরে 72 ঘন্টা আগে প্রায় 72 বছরের জন্য চাপিয়ে দিয়ে গেলেন। এর কি কোনো জবাবদিহি হবে না? মাহবুব কামাল ভাই বলছিলেন যে মানে কেন তাকে ইনডেমনিটি আসলে দেওয়া হচ্ছে, এই প্রশ্ন কি আপনার কাছে আসে যে মানে এটার কারণটা কি? এটা কি আসলে বিএনপির স্বার্থ, সরকারের স্বার্থ, নাকি দেশের স্বার্থ? কি কারণে তাদেরকে এই ছাড়টুকু আসলে দেওয়া হচ্ছে? সেটা আর একটা বিষয় খুবই মানে আশ্চর্যজনক। সেটা দেখুন যে বাংলাদেশে তেল, গ্যাস, খনিজ সম্পদ আহরণ করবে যে বিদেশি কোম্পানি, বিশেষ করে মার্কিন কোম্পানি, আমাদের দেশের আইন অনুযায়ী মুনাফার 5% শ্রমিকদের জন্য প্রাপ্য। কিন্তু সরকার যাওয়ার সময় তাদের জন্য এটা কমিয়ে মুনাফার 1.5% নিয়ে এলেন। তার মানে এটা আড়ালে চলে গেল, শ্রমিকদের ব্যাপার তো। ফলে আমাদের দেশ শেভরন বলি, আমাদের অক্সিডেন্টাল বলি, আমাদের ইউনিকল বলি, কিংবা কনকোফিলিক্স বলি, এরা যে বাংলাদেশে ভবিষ্যতে তেল গ্যাস আহরণ করবে, তাদের মুনাফার যেটুকু অংশ অন্যান্য কোম্পানি মানে দেশীয় কোম্পানি যা দিতে বাধ্য, ওদের জন্য সেটা তারা দিতে বাধ্য। আমরা আমাদের শ্রমিকদেরই ঠকাচ্ছি, আমাদের শ্রমিকদেরকে ঠকাচ্ছি। এই ধরনের চুক্তিগুলো কোন শ্বেতপত্রে তারা এটা তুলে ধরবেন? একটু বলি ফলে ভাই, হ্যাঁ, এই চুক্তিটা আমি না একদম ইন টোটো ব্যাখ্যা করছি কালের কণ্ঠে, এটা একটা ভিডিও আছে। মানে কি বলবো, এটা একটা সুস্থ লোক যার মিনিমাম কোনো দেশপ্রেম আছে, সে এটা করতে পারে। আমি ইউনূস সরকারকে আমি কতগুলি কি বলে যে বিশেষণ দিচ্ছি: অবনাক্সাস, আনপ্লেজেন্ট, ডিসগাস্টিং, ডিসপ্যাশনেট, ক্রুয়েল, নার্সিসিস্ট, ডিভয়েড অফ প্যাট্রিয়টিজম। এটা একটা অদ্ভুত ক্যারেক্টার, যে কিনা টেড টার্নারের মৃত্যুতে সে একটা মানে ফেসবুকে পোস্ট দেয়, অথচ 650 শিশু মারা গেল এবং বলা হচ্ছে যে এটা ইন্টারিম গভর্নমেন্টের ইরেসপন্সিবিলিটির কারণে। একটা কথা উচ্চারণ করে নাই। হ্যাঁ, এটা কোনো লোক মিনিমাম হিউম্যানিটি আছে এবং তার দেখবেন, এবং সে হি স্ট্যান্ডস অন ফলসহুড অ্যান্ড কি বলে যে ফেক প্রমিস, একটা মিথ্যাচার এবং আপনার ফেক প্রতিশ্রুতির উপরে দাঁড়িয়েছিল সে, আর কিছু না। তার প্রত্যেকটা কথাতে ফলসহুড এবং এই যে কী সব বলতো আর কি, আমরা যাব না তারা আসবে, সাথে সাথে কয়েকটা এমবেসি ভিসা রেস্ট্রিক্ট করে দিল। বলে আমাদের কাছে চিঠি আসতেছে, কত মিথ্যুক দেখেন। ওই চিঠিগুলি কই? আমাদের কাছে চিঠি আসতেছে, হ্যাঁ, তারা আমাদের এত তরুণ সম্পদ কোথায় পাবে, এটা 25 সাল 26 সালে না জানি কি হবে। কি বোগাস, হাস্যকর, তার কোনো পার্সোনালিটি বলতে কিচ্ছু নাই। সে কি এটা বুঝে না যে মানুষ এগুলি কীভাবে হাসাহাসি করে? হ্যাঁ, জুলাই সনদের স্বাক্ষরের মধ্য দিয়ে আপনার কি অসভ্য থেকে আমরা সভ্য হয়ে গেলাম, এগুলি কোনো কথা? হ্যাঁ, এবং দেখেন মানে লাজ শরম তো কিছু, গন্ডারের চামড়া। সে এই সেফ এক্সিট নিল কি, যদি 1 বছর এসএসএফ সিকিউরিটি নিয়ে নিল বলেন। তার যেহেতু সে এক্সিকিউটিভ মানে চিফ এক্সিকিউটিভ, সে তো সবই পারে, তাই না? এটা কি সবার জন্য প্রযোজ্য না? এটা 3 মাসের জন্য প্রযোজ্য। আচ্ছা, এটা উনি 1 বছর নিয়ে নিছে, উনি বাড়িয়ে নিয়েছে। হ্যাঁ, 1 বছর নিয়ে নিছে। হ্যাঁ, এখন দেখেন সে এখন নাকি দেখলাম কালের কণ্ঠে লিড নিউজ, সে নাকি বলতে বাংলাদেশে যেতে আমার ইচ্ছা করে না, ওরা আমাকে কষ্ট দিছে। আরে 18 কোটি লোককে তুমি কষ্ট দিয়ে গেলে, এখন তোমাকে কে কষ্ট দিছে? তোমার তো কোনো অভিযোগেরই কোনো তদন্ত হচ্ছে না, তোমাকে কে কষ্ট দিছে? তুমি বরং কষ্ট দিছো। তুমি শিক্ষকের গলায় জুতার মালা পরাইছো, তুমি মুক্তিযোদ্ধার গলায় জুতার মালা পরাইছো, তুমি কি বলে যে
যারা গান গাইতো, যারা নাটক করতো, তাদের প্রফেশনাল জীবনে তুমি আঘাত আনছো, তুমি কবর থেকে লাশ উঠে ইয়ে করছো, তুমি তোমার আমলে মাজার ভাঙা হয়েছে, তুমি মানুষকে কষ্ট দিছো, হ্যাঁ? আর তুমি এখন বলতেছো আমাকে কষ্ট দিছে, আমার ওই দেশে যেতে ইচ্ছা করে না। হ্যাঁ, রামিসা হত্যার আলোচিত রায় নিয়ে কথা বলতে চাই। 19 দিনে 6 কার্য দিবসে যে রায়টা আমরা পেলাম, এই প্রত্যাশাটা আমাদের সকলেরই ছিল যে এই ভয়ঙ্কর এটাকে কি বলবে, এটা একটা রোগ, সামাজিক রোগ না, এটা কি আমাদের সন্তানদের চোখের সামনে যখন ধর্ষিত হতে দেখছি, বলাৎকার হতে দেখছি, তার কোনো সুরাহা পাওয়া যাবে কিনা আমরা জানতাম না, কিন্তু যখন এই রায় হলো তখন আমাদের আশান্বিত করছে। কিন্তু রামিসা কি শুধু একটা এক্সাম্পল হয়ে থাকবে নাকি এটি আসলে কন্টিনিউ করবে? আপনি আশান্বিত কেন হলেন আমি বুঝলাম না। এরকম রায় কি হয়েছে বলছি, আপনি কম শুনেন, সময়? এই রায়টা কেন এত দ্রুত হইল? বিকজ এটা মিডিয়া ট্রায়াল হয়ে গেছে আগেই। দেখেন, যে সমস্ত ঘটনা, ধর্ষণ হলে বা হত্যা হলে যেগুলি মিডিয়া ট্রায়াল হয়, সেগুলি দ্রুত বিচার হয় এবং কি বলে যে বিচার ভালো হয়। প্রত্যেকটা দেখবেন, ইয়াসমিন হত্যা এই 96-7 মিডিয়া ট্রায়াল হয়েছে, সাথে সাথে রায় এবং ফাঁসি কার্যকর। আপনার রিমা হত্যা মিডিয়া ট্রায়াল হচ্ছে, কারণ এটা সাংবাদিকের মেয়ে হয়ে গেল। আপনার রুবেল হত্যার নেতৃত্ব দিছে প্রেসিডেন্ট পুরস্কার প্রাপ্ত একজন অ্যাসিস্ট্যান্ট কমিশনার ডিবির। সেই ডিবির পুরস্কারপ্রাপ্ত ডিবির অ্যাসিস্ট্যান্ট কমিশনারের 10 বছরের কারাদণ্ড হয়েছে। কেন? এটা মিডিয়া ট্রায়াল হয়ে গেছিল আগেই, মানে আমরা বলে দিছি। যেগুলি স্পার্ক করে সোসাইটিতে, যেগুলি রিপার্ক করে, যেটা ক্লিক করে যায়, এক কথা মানে সোজা বাংলা, যেগুলি ক্লিক করে যায় সেগুলি ট্রায়াল দ্রুত হয় এবং ইয়ে হয়। তাহলে কয়টা ধর্ষণ, কয়টা হত্যা ক্লিক করবে? সেই দিন তো একটা গ্যাং রেপ হয়েছে, 4 জনকে অ্যারেস্ট করছে, ঠিক আছে? রামিসার পরদিনই 4 জন বাচ্চা আবারও ধর্ষণের তাই না? শিকার হয়েছে, বলাৎকারের তো ওগুলি শিকার কি হয়েছে। হচ্ছে? ওগুলি হচ্ছে কারণ ওগুলি মিডিয়া ওভারলুক করে যাচ্ছে, ওগুলি আমরা ওভারলুক করে যাচ্ছি, কোনো ক্লিক করতেছে না। এইটা কেন হলো? এইটা হলো যে এইটা জামাত এই হত্যাকাণ্ডকে ক্যাশ করতে চাইছে, এক। তারপরে প্রধানমন্ত্রী এবং স্বরাষ্ট্রমন্ত্রী যে গেছে ওখানে ভুয়া ভুয়া স্লোগান উঠছে, ঠিক আছে? সবটা মিলে একটা পলিটিক্যাল গেইন, উদ্দেশ্যটা পলিটিক্যাল গেইন ছিল প্রাইমারিলি। হ্যাঁ, এটা যেহেতু এটা সোসাইটিতে রিপার করছে, এটা বিচার দ্রুতই হইতো, কিন্তু এটা অ্যাক্সেলারেট করছে আপনার এই যে এইসব ঘটনা। জামাত এটা ক্যাশ করতে চাইছে, ওখানে ডেমনস্ট্রেশন দিচ্ছে লোকজন, এটা থামাইতে হবে, ঠিক আছে? কিন্তু আমরা তো এটা চাই, এটা কন্টিনিউ করুক, আমরা না, তো চাই। কিন্তু এটা শুনেন, এটা তো হাইপার স্পিডি হয়ে গেছে। এত কেন? এটা 1-1.5 মাস হইলে একটা ভালো হইতো, আমি বলি। এটা হাইপার স্পিড হয়েছে, তাতে হয় কি জানেন, তখন একটা পারসেপশন দাঁড়ায় যে এইটা সরকারের মেজাজ বুঝে, এইটা সরকার চাইলেই সম্ভব। জি। তার মানে এখানে জুডিশিয়ারির যে একটা ইন্ডিপেন্ডেন্স, হ্যাঁ, যেমন আমাদের প্রাইম মিনিস্টার বলছেন যে 1 মাসের মধ্যে শাস্তি নিশ্চিত করা হবে, তাই না? উনি এটা বলতে পারেন যে দ্রুততম সময়ের মধ্যে এটা হবে এবং আমরা চাইবো যে ন্যায় বিচার প্রতিষ্ঠা হবে। উনি মধ্যে শাস্তি নিশ্চিত, এটা কিন্তু এটা বলা ঠিক না তো, তাই না? জুডিশিয়ারি তো তার নিজস্ব একটা সম্ভ্রম আছে, তার একটা সময় একেবারে শেষের দিকে, তাই না? ফলে আমি এখন ঘটনাটা দাঁড়াইছে যে এগুলি বাড়বে, কিন্তু বুবলি আমি বলে দিচ্ছি, সোসাইটির কতগুলি মানুষের কতগুলি সাইকোলজিক্যাল অ্যান্টি সোশ্যাল পার্সোনালিটি ডিসঅর্ডার চলতেছে, স্যাডিজম, তারপরে আপনার কি বলে সাইকোপ্যাথের সংখ্যা বাড়তেছে, স্যাডিস্টের সংখ্যা বাড়তেছে। আপনাকে পেইন দিয়ে আমি মানে আনন্দ পাচ্ছি, স্যাডিস্টিক প্লেজার, পারভার্টেড প্লেজার, টুইস্টেড প্লেজার, এগুলি মানুষের সাইকোলজির একটা বড় ধরনের পরিবর্তন এসে গেছে, নানা কারণে। এইটা আপনি এই যে বিচার দিয়ে পারবেন না। দৃষ্টান্তমূলক শাস্তি এটা রেমেডি না। দেখেন, দৃষ্টান্তমূলক শাস্তি কোনো রেমেডি না। এরশাদ শিকদার ছিল না একটা ভয়াবহ ইয়া? এরশাদ শিকদারের ফাঁসি কার্যকর হওয়ার পরের দিন খুলনায় আরেকটা মার্ডার হয়েছে, ওই একই এলাকায়। তাই ওই দৃষ্টার মধ্যে শাস্তির কোনো তাহলে আমরা আসলে কি করবো? কমরেড রাজ্য করছি আমরা রতন, আমরা তো চাই সোসাইটি থেকে ধর্ষণের মতো ভয়াবহ ব্যাধিটা শেষ হয়ে যাক। বলাৎকারের মতো ঘটনা, যেটা আসলে এখনো ওভারলুকই বলা যায়, ওভারলুক করা হচ্ছে, আমরা আসলে দেখতে পাচ্ছি না যে তার কোনো আসলে বিচার হয়, বা সেটা নিয়ে প্রশ্নও করা যায় না অনেক সময়। এর আসলে রেমেডিটা কি? এর আগে দুটো বিষয় একটু বলে নিই, যে আমরা শুধু ইউনূসকে ব্যক্তিগতভাবে দায়ী করব না, আমরা একটা সিস্টেমকেও দায়ী করা উচিত। এর আগে যেমন অনেকেই আমরা সবাই মিলে শেখ হাসিনাকে দায়ী করেছিলাম, তার আগে খালেদা জিকে দায়ী করেছিলাম, তার আগে এরশাদকে দায়ী করেছিলাম, তার আগে আইয়ুবকে দায়ী করেছিলাম।
এই যে শুধু ব্যক্তিকে দায়ী করা না, একটা সিস্টেমকে যতক্ষণ পর্যন্ত আমি দায়ী করতে না পারবো, সিস্টেমটা পাল্টাতে না পারবো, ব্যক্তির বদলে ব্যক্তি আসবে, কিন্তু পদ্ধতিটা প্রায় একই রকম থেকে যাবে। এই জন্য শেষে মানুষ হতাশ হয়ে বলে কই কিছু পরিবর্তন তো দেখলাম না। ইউনূস যে এই কাজগুলো করতে পারলেন, একা একা করেছিলেন? তার প্রশাসন কী কাজ করেছিল? কারা তাকে সহযোগিতা করেছিল? কারা তাকে মদত দিয়েছিল? সেই বিষয়গুলো যদি আলোচনা না আসে, যেটা কামাল ভাই শুরুতে বলেছেন যে প্রত্যেকটা ঘটনার পিছনে একটা রাজনীতি থাকে, ইউনূসের এই হয়ে ওঠার পিছনেও একটা রাজনীতি ছিল, সেটাকেও আমাদের আইডেন্টিফাই করা উচিত। আর পাশাপাশি যেটা বলি, রামিসার বিষয়টা খেয়াল করে দেখুন, রামিসা কিন্তু প্রথম নয় এবং রামিসার শেষও নয়। রামিসার আগে আসিয়ার কথা মনে আছে, 8 বছর মেয়ে, ওরও তো খুব দ্রুততম সময়ে রায় হয়েছিল। এখন পর্যন্ত কিন্তু বিচারের রায় কার্যকর হয় নাই। এমনকি যাদের মৃত্যুদণ্ড দেওয়া হয়েছিল 4 দিনের মধ্যে তাদের ডেথ রেফারেন্স চলে গিয়েছে, কিন্তু এখনো সেটা কার্যকর হয়নি। আজকে রামিসেরটাও চলে এসেছে death reference। তারপরে ধরুন আরেকটা মেয়ে, এই যে সীতাকুণ্ড পাহাড়ে মনে আছে সেই মেয়েটা, জান্নাতুল নাইমাইরা, মৃত্যুবরণ করলো সে 3.5 মাস, 1 মার্চ ওই ঘটনা ঘটেছিল। 3.5 মাস এখন পর্যন্ত কিন্তু তার পুলিশ রিপোর্টই দেয় নাই। তাহলে এই যে আমরা মানে রাইসার যে ঘটনাটা, এটা আমরা দ্রুততম সময় হতে দেখলাম, এটা যেমন ঠিক, কিন্তু এটা রামিসারটা যেমন দ্রুততম সময় ঘটতে দেখলাম, এটা যেমন ঠিক, সাথে সাথে আরও দেখতে হবে 2016 থেকে 2026 এই সময়ের মধ্যে নির্যাতনের ঘটনা ঘটেছে 11,934টা। তার মধ্যে সংখ্যাটা দেখেন একটু খেয়াল করে, এর মধ্যে আছে আমরা যদি দেখি যে রেপড হয়েছে তারা 6,135, এবং এর মধ্যে কন্যা শিশু নির্যাতিত হয়েছে তাদের মধ্যে হচ্ছে 5,631 জন, আর ছেলে শিশু তারা নিপীড়নের শিকার হয়েছে 400 জন। এবং এই 400 জনের বেশিরভাগগুলোই হচ্ছে 90% ধরে মাদ্রাসায়। বলা যাবে এটা নিয়ে কথা? তাহলে এটা তো রিপোর্টে আছে, এটা পত্রিকায় এসেছে, মায়েদের আহাজারি দেখেছি, এবং ভিকটিম সে সাক্ষ্য দিয়ে বলেছে, কই বিচার তো হয় নাই। ইভেন আপনার ওই ঘটনাটা কি মনে আছে যে এই আপনার ফেনীর সেই মেয়েটা যাকে মাদ্রাসায় হাত বেঁধে আগুনে পুড়িয়ে দেওয়া হয়েছিল, সে আগুন নিয়ে দৌড়াচ্ছে, কিন্তু তার গায়ে কেউ পানি দিয়ে তাকে আগুনটা নেভানোর চেষ্টা করছে না। মৃত্যুর আগে সে নাম ঘোষণা করেছিল, সেই জন্য 16 জনের মৃত্যুদণ্ড হয়েছিল, এখনো পর্যন্ত সেটা কি কার্যকর হয়েছে? ফলে একটা দুটো ঘটনা কখনো কখনো আমাদেরকে একটু স্বস্তি দিতে পারে, কিন্তু সাথে সাথে এটাও মনে করিয়ে দেয় এই একটা স্বস্তির আড়ালে আবার হাজার জিনিস যে যেন চাপা পড়ে না যায়, যেন এটাও একটা পদ্ধতি হয়, এটাও যেন একটা বিচারের ব্যবস্থা থাকে, বিচার যেন সত্যিকার অর্থেই বিচার হয়, সিলেক্টিভ জাজমেন্ট যেন না হয়, সিলেক্টিভ ভার্ডিক্ট যেন না হয়। বিচারপতি তার কথা একটা জিনিস লিখেছেন, বলছে এটা বলছে যে প্রতিটি পৃষ্ঠা বেদনা, ক্ষোভ, উদ্বেগ এবং ন্যায় বিচারের প্রত্যাশায় পরিপূর্ণ। তাহলে ন্যায় বিচারের প্রত্যাশায় পরিপূর্ণ, এই কথাটা কি আমরা ধরে রাখতে পারি যে ন্যায় বিচারের প্রত্যাশাটা যেন পূরণ হয়। আমরা ব্লাইন্ডলি কারো শাস্তি চাই না, কিন্তু ন্যায় বিচারটা আমরা চাই।